ডারউইনে অস্ট্রেলিয়ার দম্ভচূর্ণ করে বাংলাদেশের ইতিহাস। প্রথম টেস্টে 4 দিনেই কুপোকাত অজিরা, 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হাসান, সবচেয়ে বড় জয় আখ্যা। এই জয় দিয়ে বাংলাদেশ একটা কঠিন বার্তা দিল। বাংলাদেশ প্রতিটা সেশন বাই সেশন প্রত্যেকটাতেই কাইন্ড অফ উইনিং করছে। তো আমরা অস্ট্রেলিয়ার মাঠে এসে ক্রাউডকে শান্ত করে দিয়েছি, অস্ট্রেলিয়ান ক্রাউডকে। এটা আমাদের জন্য খুবই বড় পাওয়া। এটার পেছনে অনেক পরিশ্রম ছিল, সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় জয়। কিশোরগঞ্জে যাত্রাপথে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। কংগ্রাচুলেশন, অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি ক্ষমতায় এলেই ষড়যন্ত্র শুরু করে কিছু দল, স্বৈরাচারীর মতো বিশৃঙ্খলাকারীদেরও রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বাধা পেরিয়ে কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয়। দণ্ডিত হাসিনা ও হাদির খুনিদের প্রত্যর্পণ চায় ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি করলেই প্রধানমন্ত্রীর ভারত সফর সম্ভব, নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমেদের প্রার্থিতা বৈধ। ভোটের আগে 70 অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর। বিদ্যমান সংবিধানে বাধা থাকলে সংসদেই সংশোধন চায় বিএনপি। বাড়েনি গ্যাস সরবরাহ, পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত সিএনজি। জ্বালানি সংকট সমাধানে লাগবে 2 বছর বললেন অর্থমন্ত্রী। এবং চলতি অর্থ বছরেই সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের আশ্বাস মুখ্য সচিবের। কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সংকট দূর করতে চায় সরকার। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের। ডারউইনে লাল সবুজরা অজিদের হারিয়েছে একদিন হাতে রেখেই। এই টেস্টের পুরো 11 সেশনেই দাপট দেখিয়েছে সফররতরা। মিরাজের 5 উইকেটে দ্বিতীয় ইনিংসে অজিরা 284 রানে অল আউট হলে 57 রানের টার্গেট পায় শান্তরা। 1 উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। যে মাটিতে খেলতে আসাই ছিল স্বপ্নপূরণ, যেখানে বারবার পড়তে হয়েছিল কঠিন পরীক্ষায়, সেখানেই টাইগাররা লিখল অমরত্বের ইতিহাস। যে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারানো ছিল বহু দূরের স্বপ্ন, ডারউইনে সেই স্বপ্ন ধরা দিল বাস্তবে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ এক অবিস্মরণীয় জয়। তাই তো বাঁধ ভাঙা উল্লাস টাইগার শিবিরে। তৃতীয় দিনের শেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল ডারউইন টেস্টের ভাগ্য। চতুর্থ দিনটা ছিল আনুষ্ঠানিকতার। থিতু হয়ে যাওয়া ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধের আভাস দেন, তবে সকালের সেশনটা দারুণভাবে কাজে লাগান টাইগার অধিনায়ক। এক প্রান্তে আক্রমণে রাখেন মিরাজকে, তিনি অবশ্য হতাশ করেননি। 30 রানে ক্যারিকে ফিরিয়ে স্বীকৃত ব্যাটারকে ফেরান ডানহাতি স্পিনার। তারপর অলরাউন্ডার ওয়েবস্টারকে বোল্ড করেন টাইগার বোলার, নিজের তৃতীয় শিকারে পরিণত করেন মিরাজ। এক প্রান্ত আগলে রাখেন গ্রিন, তুলে নেন 50। তবে সঙ্গ দিতে এসে অধিনায়ক প্যাট কামিংস ফিরে যান মিরাজের চতুর্থ শিকার হয়ে। টেলেন্ডারদের নিয়ে লড়াই করে যান ক্যামেরুন। স্ট্রাইক নিজের কাছে রেখে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। কিছুটা গলার কাটাও হয়ে উঠেছিলেন এই ব্যাটার। লিড নিয়ে যান 50 ঊর্ধ্ব। বোলিংয়ে চেঞ্জ আনেন শান্ত। হাসান মাহমুদ এসে আরও একবার নেন গুরুত্বপূর্ণ উইকেট, স্বীকার করেন সেঞ্চুরিয়ান ক্যামেরুনকে। আগের দিন ব্যাট হাতে দলের ভরসা হয়েছেন, এদিন বল হাতে। শেষ উইকেটের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। নাথান লায়নকে আউট করে 284 রানে অসিদের অল আউট করে বাংলাদেশ। টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। জবাব দিতে নেমে তানজিদ তামিম আর সাদমান ইসলাম মিলে শেষ করতে পারেননি। নতুন বলে হাজিলউডকে উইকেট দিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান। এরপর মমিনুল আর সাদমান মিলে কাল ক্ষেপণ করেননি। হেসে খেলে ওই 57 রানটা তুলে নেন। ঐতিহাসিক জয়ের আনন্দে মাতে টিম টাইগার্স। হাসান মাহমুদের অগ্নিঝরা বোলিং আর তানজিদ তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্স। ডারউইনে বাংলাদেশ শুধু একটি টেস্ট ম্যাচ জিতেনি, জিতেছে টেস্ট ক্রিকেটে নিজেদের আত্মবিশ্বাস, জানান দিয়েছে বিশ্ব ক্রিকেটকে সাদা পোশাকের সামর্থ্য। একই সঙ্গে ঘুরিয়ে দিয়েছে অজিদের দম্ভ। মারানা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল,
সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়কে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অর্জন মনে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জয়ের কৃতিত্ব দিলেন পুরো দলকে। তবে অধিনায়কের কাছে নজর কেড়েছে লোয়ার অর্ডারের সেশনে চ্যালেঞ্জ নিয়ে খেলার মানসিকতা জয়ে ভূমিকা রেখেছে বলে জানান শান্ত। বাংলাদেশ ক্রিকেটের অল 3 ফরম্যাটস মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে, বাট আমি বলবো যে সোফার এটা সব থেকে বাংলাদেশের বড় একটা জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় জয়। 5 দিন ক্রিকেট খেলার প্ল্যান ছিল এবং প্রত্যেকটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এই ধরনের প্ল্যান ছিল, বাট যেভাবে আমরা ডে 1 থেকে ডমিনেট করেছি এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার এবং সবাই যেভাবে পরিশ্রম করেছে এবং যার যে রোলটা ছিল সবাই যেভাবে ওইটা পালন করেছে ওইটারই ফল আমরা পেয়েছি। আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। আমার কাছে যদি সবকিছু আমি সাইডে রেখে একটা জিনিস মেনশন করি তাহলে আমি বলবো যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, হাসান, তাইজুল, তাসকিন, ইভেন এবাদত, সো ওই কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল দলের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে যাত্রা পথেই ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানান তিনি। এ সময় ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ নেন সরকার প্রধান। বাংলাদেশের সাধারণ মানুষ ক্রিকেটারদের বরণ করে নেওয়ার অপেক্ষায় আছে বলেও জানান তিনি। আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। গরম কেমন ওখানে? এখানে ভালো গরম। কি বাংলাদেশের মতন, দেশের মতন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গুড গুড, ঠিক আছে। আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। Again, congratulations. Everything okay? আচ্ছা। হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো। দেখলাম নিউজে। এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। আমাদের সবচেয়ে ইয়াংস্টার বগুড়ার আসসালামু ঠিক আছে ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। শরীর ভালো? বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। ও বগুড়ার না, বাংলাদেশের ছেলে। He represents Bangladesh, not Bogura. ঠিক আছে, ওকে। আসলে ইনশাআল্লাহ দেখা হবে। Again, congratulations. অনেক দোয়া থাকলো সবার জন্য। অন্য প্রসঙ্গ, বিএনপি ক্ষমতায় এলেই ষড়যন্ত্র শুরু করে কিছু দল। স্বৈরাচারের মতো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরও জনগণকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে তিনি আরও বলেন, বিদ্যুৎ জ্বালানি সংকটের জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ড দায়ী। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান সরকার প্রধান। কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে অপেক্ষায় কয়েক গ্রামের মানুষ। ব্রহ্মপুত্রের ধারে অনুষ্ঠানস্থল ঘিরে দেখা যায় উচ্ছ্বাস। রোববার সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা 11:30টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছান সরকার প্রধান। আনন্দের জোয়ারে ভাসে পুরো পাকুন্দিয়া। সাধারণ মানুষের ভালোবাসায় আর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। পরে সভামঞ্চে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি সহ জনকল্যাণমুখী সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে। আমরা সেই কাজগুলো করতে চাই প্রিয় ভাই বোনেরা।
এবং সে কারণেই আমরা খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কাজগুলো আমরা করতে চাই প্রিয় ভাই বোনেরা। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের প্রতিরোধ করবে জনগণ। অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণেই বিদ্যুৎ জ্বালানির সংকট দেখা দিয়েছে মন্তব্য করে সরকার প্রধান জনগণকে ধৈর্য ধরে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান। বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে, কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক থেকে দেশের কল্যাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্যপক্ষ 2026 শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বর্তমান সরকার, কিন্তু কিছু রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই সাধারণ মানুষকে তাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারের প্রতি যে আস্থা জনগণের রয়েছে তা ধরে রেখে আগামীতে সরকারকে সহযোগিতার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। কিশোরগঞ্জ থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। এই মুহূর্তে কিশোরগঞ্জের কটিয়াদীতে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, বেশ কিছু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কিশোরগঞ্জে অবস্থান করছেন। একদিনের সফরে তিনি এখানে হচ্ছেন এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে এবং কর্মসূচি তিনি অংশ নিচ্ছেন। ইতিমধ্যে আমরা জানি সকাল 11:30টায় সড়ক পথে এই কিশোরগঞ্জের পাকুন্দিয়া তিনি আসেন এবং পাকুন্দিয়াতে এসে তিনি এখানে মৎস্য পোনা অবমুক্ত করেছেন এই ব্রহ্মপুত্র নদে এবং সেখানে তিনি একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখেছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি হ্যাচারি পরিদর্শন করেছেন এই এলাকায় কটিয়াদীতে এবং কটিয়াদীর এখানে এই মুহূর্তে জাতীয় মৎস্য পক্ষ 2026 যে উদ্বোধনের কর্মসূচি, সেই উদ্বোধন কর্মসূচি তিনি যোগদান করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে এই মঞ্চে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডকুমেন্টারি, একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে এই অনুষ্ঠান স্থলে তারা এসে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে বক্তব্য রাখবেন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে তার যে পরিকল্পনা কথা রয়েছে সেই পরিকল্পনার কথা তিনি জানাবেন এবং তার যে সরকারের যিনি যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলোর বিষয়েও তিনি জানাবেন। যেহেতু আপনারা জানেন যে এর আগে তিনি আজকে যে পাকুন্দিয়া যেই মৎস্য পোনা অবমুক্তকরণ যে কর্মসূচি তিনি উদ্বোধন করেছিলেন, সেখানে যে কর্মসূচিতে তিনি যোগ দিয়েছিলেন সেখানে বেশ কিছু বক্তব্য তিনি রেখেছিলেন। সেখানে কিন্তু বেশ উল্লেখযোগ্য কয়েকটি বিষয় ছিল, যেখানে সরকারের যে সামাজিক উন্নয়নে যে ধরনের পদক্ষেপ ছিল, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, একই সঙ্গে খাল খনন কর্মসূচি, নানা ধরনের যে কর্মসূচি সরকার নিয়েছে এবং সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির এবং সেইগুলো যে বাস্তবায়নে সরকার যে উদ্যোগী হচ্ছে এবং সেগুলো বাস্তবায়নে সরকার যে 17ই ফেব্রুয়ারি যে সরকার গঠনের পর থেকে তারা যে এই কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করে তিনি বলেন যে সরকারের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে আসলে এগিয়ে দিতে সাধারণ মানুষের সমর্থন প্রয়োজন, সাধারণ মানুষের তাদের সহযোগিতা প্রয়োজন। জনগণকে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন এবং জনগণকে বলেছেন যে সরকারকে সহযোগিতা করতে জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের জন্য। তবে যারা আসলে এই সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে রাজপথে, তাদেরকে প্রতিরোধ করতে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি জানিয়েছেন যে যারা আসলে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন তারা যেন জনগণ তাদেরকে
প্রতিরোধ করে এবং তাদের বিষয়ে সতর্ক থাকে এবং সরকারের অগ্রযাত্রা যে ধরনের উন্নয়ন কর্মকাণ্ড তারা হাতে নিয়েছেন, সরকার যে সাধারণ মানুষের জন্য যে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে যে কাজগুলি হাতে নিয়েছেন সেগুলি তারা বাস্তবায়ন করতে চান। সেই কারণে জনগণকে সহযোগিতা করতে এই উল্লেখ বক্তব্য এই বিষয়গুলো তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে দেশে যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটি মূলত বিগত ফ্যাসিস্ট সরকারের যে অপরিকল্পিত পরিকল্পনার কারণে মূলত আসলে এই আজকে দেশে বর্তমানে জাতীয় যেই জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি মূলত বিগত সরকারেরই আসলে লুটপাট, দুর্নীতি এই সমস্ত এবং অপরিকল্পিত যে পরিকল্পনা সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্য। এবং তিনি বলেন যে এগুলির জন্য আসলে কিছুটা সময় প্রয়োজন, এই সংকট কাটিয়ে ওঠে সেই সময়টা আসলে সরকারকে দিতে হবে, বর্তমান সরকারকে দিতে হবে, সাধারণ মানুষকে দিতে হবে, সাধারণ মানুষকে ধৈর্য ধরে সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে। এবং তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই আগামী 27 তারিখ যে জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, তৃতীয় অধিবেশন সংসদের, সেই অধিবেশনে তিনি তার 10 বছর মেয়াদী 10 বছরের মধ্যে যে পরিকল্পনা তিনি হাতে যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে সেই পরিকল্পনা তিনি উপস্থাপন করবেন জাতীয় সংসদে এবং জনগণের জন্যই তিনি কাজ করছেন, তার সরকার কাজ করছে সেটি কিন্তু আবারও তিনি উল্লেখ করেন। এবং জনগণকে তিনি বলেন ধৈর্য ধরে সরকারের প্রতি যে আস্থা তারা রেখেছেন সেই আস্থা যেন তারা ধরে রাখেন, সেই আহ্বান কিন্তু ছিল। এখান থেকে তিনি আজকে কিশোরগঞ্জে যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে তিনি ফ্যামিলি কার্ডের যে মূল কার্যক্রম তার উদ্বোধন করবেন। এতদিন কিন্তু পাইলট প্রকল্প উদ্বোধন করেছিলেন তিনি, পাইলট প্রকল্পের কর্মসূচি ছিল এবং এটি আজকে কিন্তু সেইটা কিশোরগঞ্জের থেকে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে সে উদ্বোধন করতে যাচ্ছেন। এবং তিনি বলেছেন যে আগামী 5 বছরে অর্থাৎ এই সরকারের মেয়াদে তিনি প্রতি ঘরে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ডটি আসলে তিনি দিতে চান এবং সেই পরিকল্পনা হাতে নিয়ে তিনি কাজ করছেন। তো কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কিশোরগঞ্জের কটিয়াদিতে যেই জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন করে এবং তিনি বক্তব্য রাখবেন, সেটি আমরা সরাসরি সম্পর্ক করার চেষ্টা করব। সেটা ততক্ষণের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জের কটিয়াদি থেকে। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। সরকারের দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে ভাগ্য বদলাতে শুরু করেছে কৃষকের। 2 কোটি কৃষক কার্ড দেওয়ার কার্যক্রমে নিবন্ধনের আওতায় এসেছেন 11,65,000। এর মাধ্যমে সরকারের সার, বীজ ও স্বল্প সুদে ঋণ সুবিধা সরাসরি পৌঁছাবে চাষির হাতে। তবে রাজনৈতিক প্রভাব আর স্বজনপ্রীতিতে বাদ পড়ার শঙ্কায় অনেকে। সেই সঙ্গে ডিজিটাল ভূমি রেকর্ডের ঘাটতি বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাইফুল ইসলামের রিপোর্ট। বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষি ও কৃষককে শক্তিশালী করতে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব পায় কৃষক কার্ড দেয়ার প্রতিশ্রুতি, যা বহন করবে একজন কৃষকের সমন্বিত ডিজিটাল ও একটি ব্যাংকিং পরিচয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সরকার গঠনের পর পহেলা বৈশাখ টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ডের প্রাক পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে এই স্মার্ট সিস্টেমের অন্তর্ভুক্ত হয় 11 উপজেলার প্রায় 22,065 জন কৃষক। পার্টনার প্রকল্পের ডিপিপির তথ্য বলছে দেশে কৃষকের সংখ্যা 2,27 লাখ। চলতি বছরের মধ্যে 47 লাখ কৃষককে কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, স্বল্প সুদে কৃষি ঋণ সহ কৃষকরা পাবেন নানা সুবিধা। রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতিতে যেন প্রকৃত চাষিরা বাদ না পড়ে তা নিশ্চিতের দাবি তাদের। সার, বীজ যদি পাই, সরকার যদি আমার সহযোগিতা করে, আমি যেভাবে পাই কার্ডটা ওই সহযোগিতা করতে পারি। সার পাইলে, বীজ পাইলে, আমার টাকা পাইলে আমার অনেক উপকার হয়। ওইটা দিলে ভালো হবে, কিন্তু ওইটাও তো আবার সিন্ডিকেটের মধ্যে পড়ে থাকে। দেখা গেছে কার্ড নিয়ে গেলে দিব না, তারপর এটা সরকার যদি ভালোভাবেই করে আমি মনে করি ভালো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ইতোমধ্যে 11,65,000 জন কৃষক নিবন্ধনের আওতায় এসেছেন। তবে ডিজিটাল ভূমি রেকর্ড না থাকায় মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। আগামী ডিসেম্বরের মধ্যে সকল কৃষকের তথ্য কালেকশনের জন্য আসলে এখন যে প্রক্রিয়াটা আমরা করব, যে নীতিমালা যেটা, তার কার্যক্রম আমরা শুরু করেছি। গ্যাংস্টার যেটা করব সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওয়ার্কিং কমিটি কর্তৃক অনুমোদন হওয়ার পরে আসলে বলতে পারবো যে এটা কোন সিস্টেমের মধ্য দিয়ে আমরা আগাবো। এটা হয়তো আর 2-1 দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন।
এই উদ্যোগ কৃষকের আয় 15 থেকে 20% পর্যন্ত বৃদ্ধির পাশাপাশি ভর্তুকি অপচয় কমাতে পারে 40%। এমন হিসেব দিয়ে বিশেষজ্ঞরা বলছেন কৃষককে কৃষি যান্ত্রিকীকরণ, কোল্ড স্টোরেজ চেইন তৈরি ও মধ্যস্বত্বভোগী থামাতে সমান জোর দিতে হবে। যে কৃষক কার্ড প্রদান করা হলে সেটা উপকরণ সরবরাহ করা এবং কৃষকের কাছে পৌঁছে দেয়, এটা হয়তো সহজ হবে, কিন্তু দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে উপকরণ সহযোগিতা কৃষক পাচ্ছে কিনা। এখন উচিত হবে বিফোর ইট ইজ টু লেট যেন এই পুরো প্রক্রিয়াতেই যথাযথভাবে এমনভাবে শুদ্ধতা নিশ্চিত করা হয় যাতে করে এর মাধ্যমে এটাকে এই যে ইতিবাচক একটা উদ্যোগ সরকারের সেটিকে আবার নেতিবাচক একটা জায়গায় ঠেলে না দেওয়া হয়, কারণ বাংলাদেশের ট্র্যাক রেকর্ড এটা আছে। কৃষক কার্ডের তথ্য ব্যবহার করে আগাম জানা যাবে কোন এলাকায় কি পরিমাণ সার, বীজ বা সেচ সুবিধা প্রয়োজন। স্মার্ট কৃষক কার্ড শুধুমাত্র একটি সরকারের সাহায্যের মাধ্যম নয়, বরং এটি তৈরি করবে দায়বদ্ধতার নতুন কাঠামো। কাজ সংশ্লিষ্টরা বলছেন প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে তৈরি করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগেই শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সফর নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন নয়াদিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। তবে সফরের আগে দুই দেশের সম্পর্কের সংবেদনশীল কিছু ইস্যুর সমাধানকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যকে সফরের উপযুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে নেতিবাচক হিসেবে দেখছে ঢাকা। This process was initiated by the open press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. অনুকূল পরিবেশ তৈরির অংশ হিসেবেই দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিকে দ্রুত ফেরত পাঠানোর কথা দিল্লিকে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. প্রধানমন্ত্রীর সম্ভাব্য আনুষ্ঠানিক সফর হিসেবে দেখছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের আগে পারস্পরিক আস্থা ও রাজনৈতিক পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত অবস্থানও পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত। ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। দেশটির আদালত যাচাই করবেন বাংলাদেশে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে তা ভারতীয় আইনেও অপরাধ হিসেবে সংজ্ঞায়িত হয় কিনা। অপর এক কর্মকর্তা জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদা করে দেখার সুযোগ নেই। বিষয়টি সমাধানে পথ খোঁজা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা। 2013 সালের দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। দুপুরের সময় আরও থাকছে। বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান। রাঙামাটির মানিকছড়িতে 3 নারী সহ 4 জনের প্রাণহানি, চালক সহ আহত 2। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। নির্বাচন ভবনে 2 প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইয়ের পরে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোববার হয় যাচাই বাছাই। নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই করেন। সকালে ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনি দুটি মনোনয়নপত্র জমা দিলেও প্রথমটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হয়নি। নির্বাচন ভবনে জোটের নেতাদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। পরে ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটত। প্রায় ৩০-৩৫ বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। দুপুরে নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। তাদের উপস্থিতিতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থীরা। আগামী ১৮ তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আগামী ২০ তারিখ ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। দেশে নতুন করে আর যেন ফ্যাসিবাদ আসতে না পারে, এজন্য জনগণকে সবসময় সজাগ থাকার আহ্বান জানান রিজভী। জুলাই হচ্ছে দীর্ঘদিনের যে সঞ্চিত ক্ষোভ, সেই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই। তো জুলাই চেতনা হচ্ছে এরকম হৃদয়ের মধ্যে বাসা বাঁধা একটা বিষয়। অন্যান্য যেমন চেতনা রয়েছে তেমনি চেতনা জুলাই চেতনা। সে চেতনা হচ্ছে যে আমাদের বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশালে ১৭ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন শেষে এই কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, সর্বাধুনিক প্রযুক্তির তথ্য কমপ্লেক্স তৈরির কাজ শুরু করেছে সরকার। প্রযুক্তি বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও এগিয়ে যাবে আগামীর পথে। বিএনপির সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা এই ধরনের ইনফরমেশন কমপ্লেক্সের ভ্যালু, এইটাকে আমরা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের মধ্যে নিতে চাচ্ছি। আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ। বাড়েনি গ্যাস সরবরাহ, পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও মিলছে না পর্যাপ্ত সিএনজি। এদিকে গ্যাসের অভাবে ব্যবসা বন্ধের উপক্রম পাম্প মালিকদেরও। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। রাত পোহালেই শুরু হয় অপেক্ষা। কেউ আসেন ভোরে, কেউ আবার আগের রাতেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে যান পাম্পের সামনে। তবু মেলে না কাঙ্ক্ষিত গ্যাস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ক্লান্ত চালকদের কেউ কেউ রাত কাটিয়ে দিচ্ছেন নিজের গাড়ির সিটেই। রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। মূল লাইনে চাপ নেই। দিনের পর দিন এই অনিশ্চয়তায় ভেঙে পড়েছে খেটে খাওয়া মানুষের রোজকার হিসাব। 3 ঘন্টা অপেক্ষা করে পাইছি,
কালকে 6 ঘন্টা অপেক্ষা করে পাইছি। সকালবেলা একবার গ্যাস নিয়ে গেছি, 100 টাকার গ্যাস ঢুকছে, তো এখন আবার আসছি। আপনার গ্যাসের কোনো প্রেশার নাই। এখানে বসে আছি 5 ঘন্টা ধরে, আমার কোনো কাজ নাই, বিশ্রামের দরকার আছে। আমি এখানে 5 ঘন্টা সময় দিতেছি, মালিকের ডিউটি করতেছি 12 ঘন্টা, কত ঘন্টা? 17 ঘন্টা। তাহলে আমরা কিভাবে চলবো? প্রত্যেকটা দিন 5 থেকে 6 ঘন্টা এরকম লাইনে থাকে, এরকম অপেক্ষা করতে হয়। আর কিছু কিছু পাম্পে বলে লাইনে গ্যাস নাই। বেশি সময় অপেক্ষা করতেছি না, মাত্র 3 ঘন্টা করছি, আর 2 ঘন্টা লাগবে, 5 ঘন্টা। তাহলে এই রোডেই থাকবো আর রোডেই চলবো, আমাদের আর ওই বাসায় যাওয়ার দরকার নাই, ডিউটিও দরকার নাই। শুধু চালক নন, এই সংকটের আরেক পিঠে দাঁড়িয়ে আছেন পাম্প মালিকরাও। সরবরাহ কমে যাওয়ায় কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ সব খরচ ঠিক থাকলেও আয় কমেছে কয়েক গুণ। কাজবাজ রেখে আমাদের সামনে এদের ট্যাকেল দেওয়ার জন্য দাঁড়ায় থাকতেছে, আমাদের লোক আরও বাড়াইতে হয়েছে। আবার অনেকক্ষণ লাইনে দাঁড়ায় আছে, সারাক্ষণ দাঁড়ায় আছে, ভিতরে আর একটা ঢুকে গেছে, এটার সালিশি আবার করতে হচ্ছে। এই যে মানে সমস্যার শেষ নেই। জ্বালানি সংকটের এই চক্রে প্রতিদিন কেটে যাচ্ছে হাজারো মানুষের মূল্যবান সময়, ভেঙে পড়েছে জীবিকার হিসাব। দ্রুত সমাধান না এলে আগামী দিনগুলোতে এই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও গ্যাস সংকট 6 মাস বা 1 বছরে সমাধান সম্ভব নয়। সংকট কাটাতে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত সেমিনারে তিনি বলেন, বিদ্যুৎ গ্যাস ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। I have to admit that again it's all inherited from the past. Unfortunately on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years, minimum. So we are struggling with the issue of power and gas. And without power and gas, you are talking about the economy which really cannot go forward. অর্থ বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, পে স্কেল দেয়ায় অর্থনৈতিক সংকট সৃষ্টি হলেও 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতেই এই সিদ্ধান্ত। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানো এবং জ্বালানি সমস্যার সমাধানে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। 2015 সালে 8ম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর 1 দশকেরও বেশি সময় পার হলেও নতুন বেতন কাঠামো পাননি সরকারি চাকরিজীবীরা। এরই মধ্যে জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় নতুন পে স্কেলের দাবি ক্রমেই জোরালো হয়। এ অবস্থায় গত বছরের জুলাইয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন দেয় নবম পে কমিশন। এতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রাখা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। চলতি অর্থবছরের শুরুতেই তা বাস্তবায়নের কথা থাকলেও নানা কারণে আটকে যায়। ফলে পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্মতি পেলে শিগগিরই এটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে, যেখানে মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন হবে। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। সাধারণত 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংকট সমাধানে রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া থেকে জ্বালানি কেনার চেষ্টা করছে সরকার। আমরা বহুমুখী যে সাপ্লাই চেন আমরা সৃষ্টি করছি, আমরা অনেক জায়গায় থেকে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইভেন চায়না থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি। বিদ্যুতের ব্যাপারেও কিছু দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে, তারপরে গ্যাসের ক্ষেত্রেও হয়েছে, এটা আমাদের হাতের বাইরে ছিল।
কিন্তু সরকার খুব সিরিয়াসলি টেক আপ করেছে। আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে সরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলেও জানান মুখ্য সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ দখল করা যাবে না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের। জ্বালানির দাম বাড়লেও আগ্রাসনের জন্য ক্ষমা চাইতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী শুনানি ৩রা সেপ্টেম্বর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আদেশ দেন। সকালে এই মামলায় গ্রেফতার ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। স্থানীয়রা জানান, রোববার ভোরে রাঙামাটি থেকে যাত্রী নিয়ে কুতুবছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা ও শান্তিরঞ্জন মারা যান। আহত ৩ জনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তিনিও মারা যান। বর্তমানে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা চিকিৎসাধীন। স্টার্টআপ খাতে বিনিয়োগ বাড়াতে ৪০০ কোটি টাকার ফান্ড অফ ফান্ডস চালু করেছে সরকার। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শীর্ষ স্টার্টআপ হাবে পরিণত করতে উদ্যোগ নেয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় কোনো অর্থায়ন করবে না সরকার। নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে নির্বাচনী ইশতেহারে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। সরকারি তথ্য অনুযায়ী গত ১ দশকে বাংলাদেশি স্টার্টআপ খাতে বিনিয়োগ এসেছে ১২০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের অংশ ছিল মাত্র ৭%। এ অবস্থায় বিনিয়োগ বাড়িয়ে স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী করতে চলতি অর্থ বছরের বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে ৪০০ কোটি টাকা নিয়ে রোববার চালু হলো বাংলাদেশ ফান্ড অফ ফান্ডস। টেলিযোগাযোগ মন্ত্রীর আশা, সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় দক্ষিণ এশিয়ার শীর্ষ স্টার্টআপ হাবে পরিণত হবে বাংলাদেশ। নতুন নতুন সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় কোনো স্টার্টআপ প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে না সরকার। সরকারি হিসেবে জুন পর্যন্ত ৩৬টি প্রযুক্তিভিত্তিক স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার্টআপ বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অটোরিকশার দৌরাত্ম্য ও রাজধানীর যানজট নিয়ে ক্ষোভ জানালেন ব্যবসায়ীরা। ডিএসসিসি ও ডিসিসিআই এর মত বিনিময় সভায় যানজট নিরসনে টার্মিনাল স্থানান্তর, ট্রাফিক ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো, চাঁদাবাজ, হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণের দাবি ওঠে। ডিএসসিসি প্রশাসক বলেন, কাউকেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না, দ্রুত এই নিয়ন্ত্রণে আনা হবে অটোরিকশা ও হকারের দূরত্ব। যানজটে নাকাল নগরবাসী, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। তাদের মতে বাণিজ্যিক সব ধরনের নিরাপত্তার ভিত্তি ভেঙে পড়েছে এই শহরে, যার অন্যতম কারণ হয়ে উঠেছে অটোরিকশার দৌরাত্ম্য আর অপচয় হওয়া কর্মঘণ্টা। যে রিক্সাগুলো যে ট্যাক্সলা চলছে, একটা রিক্সা থেকে ৪ জন ৫ জন ৬ জনও তারা দেখি তারা বহন করে নিয়ে যায় একটা রিক্সার মধ্যে। গাড়িতে এসে ধাক্কা মারে এবং প্রায় দেখি
রাস্তাঘাটে ভাড়া নিয়ে তারা তাদের ব্যবহারটাও খুব খারাপ। এটা আপনি একটা লিমিটেশনে আনেন। ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটির যৌথ উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় যানজট নিরসনে বাস টার্মিনাল সরিয়ে নেওয়া সহ ট্রাফিক সিস্টেমে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো ছাড়াও কর হারের যৌক্তিকতা, চাঁদাবাজি ও বাণিজ্যিক সেবা নিয়ে অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। আজকে নবায়নের মধ্যে এটা 50 টাকার জায়গা হয়ে গেল 5000 টাকা। মেশিনারিজগুলো ইউজ করে আমাদের যে ইলেকট্রিসিটির যে সার্ভিস তার, এই সার্ভিস তারগুলি কিন্তু ইদানিং চুরি হচ্ছে। আলোচনায় আসে বাণিজ্যিক পরিষেবা বৃদ্ধির আশ্বাসও। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের আমরা এআই ক্যামেরা যখন স্থাপন করেছি, ভালো একটা ফলাফল পাচ্ছি। এখানে আমরা চাচ্ছি আরো ব্যাপক হারে এটাকে ব্যবহার করে। এছাড়া ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ঢাকায় শৃঙ্খলা ফিরে আসলে চাঙ্গা হবে অর্থনীতি। ফলে জ্বালানি সমস্যা সমাধান সহ হকার নিয়ন্ত্রণ ও অটোরিকশা শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে মূল কার্যক্রম বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। অলরেডি রেজিস্ট্রেশনের আওতায় তাদেরকে আনতেছি আমরা। রেজিস্ট্রেশন এই রিক্সা যারা চালাচ্ছে, এইটা আমরা বলেছি যত কিছু হোক, আর আজকে ঢাকা শহরে আসলেন, কালকে আপনি রিক্সা নিয়ে নেমে যাবেন বা একটা ভ্যান নিয়ে হকারগিরি করবেন, এটা হবে না। ইট মাস্ট বি স্টপ। একটা জায়গায় থামতে হবে। সড়কে একমুখী চলাচলের মাধ্যমে পরিবহন ও যাতায়াত সহজ করা, বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতা দূর করার উপরও জোর দেন বক্তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বন্ধ হওয়া ঢাকার বৃত্তাকার নৌপথ ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার দায়িত্ব দেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও ডিটিসিএ। সংশ্লিষ্টরা বলছেন, সড়কপথে সংযোগ, দূষণমুক্ত নদী এবং উন্নত মানের জলযান নিশ্চিত করলেই সফল হবে বৃত্তাকার নৌপথ। বুলবুল রেজার রিপোর্ট। বুড়িগঙ্গার বাদামতলী ঘাট, দীর্ঘদিন ধরে নোঙর করা 6টি ওয়াটার বাস, জরাজীর্ণ যানগুলোর একটিরও নেই ফিটনেস। এখন নিলামে বিক্রির চেষ্টা করছে বিআইডব্লিউটিসি। 2004 সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত দুটি ছোট লঞ্চ দিয়ে প্রথম ওয়াটার বাস সেবা উদ্বোধন করা হয়। কিছুদিন পর সেবাটি বন্ধ হয়ে যায়। 2010 সালে এই রুটে আবার নামানো হয় দুটি ওয়াটার বাস। 2014 সালে 2 ধাপে নামানো হয় আরও 10টি। 2016 সালে এই সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যতম কারণ অব্যাহত লোকসান। এই প্রকল্পে 2 ধাপে নৌপথ খনন, ল্যান্ডিং স্টেশন, টার্মিনাল সহ অবকাঠামো তৈরিতে ব্যয় হয় 83 কোটি টাকা। এছাড়া ওয়াটার বাস কেনা ও পরিচালনায় ব্যয় হয়েছে প্রায় 38 কোটি টাকা। সব মিলিয়ে বৃত্তাকার নৌপথে প্রায় 122 কোটি টাকা ব্যয়ের প্রায় পুরোটাই গেছে জলে। আবারও চালু হচ্ছে বৃত্তাকার নৌপথ, তবে এবার দায়িত্ব দেয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। বিআইডব্লিউটিএ বলছে, নদী দূষণ রোধ, নৌপথের সঙ্গে সড়কের সংযোগ ও প্রচার বাড়ালে এই প্রকল্পের সফল বাস্তবায়ন সম্ভব। ত্রুটি বিচ্ছুতি ফাইন্ড আউট করতেছে এবং বিভিন্ন সংস্থাকে দেওয়া হচ্ছে যাতে করে এই কর্মসূচিটা বাস্তবায়ন করা যায়। বিশেষজ্ঞ বলছেন, পুরো বৃত্তাকার নৌপথ চালু করতে হলে ভেঙে ফেলতে হবে অনেকগুলো সেতু, কারণ সেতুগুলো নিচু। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিগত সময় আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু আমাদের পরিকল্পনা গাফিলতি ছিল এবং সেই গাফিলতিটাকে আমরা অ্যাড্রেস না করেই কিন্তু বারংবার ভুল করে গিয়েছি। এখন আবার নতুন করে উদ্যোগটা হয়েছে, তাহলে আমাদের সবার আগে দেখতে হবে আগে কেন আমরা ফেল করেছিলাম। ওয়াটার বাস আপাতত গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। অতীতে শত কোটি টাকা খরচ করে ব্যর্থ হয়েছিল প্রকল্পটি, আবারও চালু হচ্ছে সেই সেবা। প্রশ্ন উঠেছে, এবার কি লাভের মুখ দেখতে পাবে প্রকল্পটি? বুলবুল রেজা, সময় সংবাদ, সদরঘাট, ঢাকা। দেশের বাইরের খবর। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে এই জলপথ। এদিকে জ্বালানির দাম বাড়লেও ইরানে আগ্রাসনের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তার দাবি, সামাজিক মাধ্যমে দেয়া পোস্ট, বিমানবাহী রণতরী কিংবা কোনো আদেশ দিয়ে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়। ইরানের নিয়ন্ত্রণে এই জলপথ খোলা ও বন্ধ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালীর বর্তমান অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটির
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, ইরানে হামলা শুরুর আগ পর্যন্ত এই জলপথে কোনো সমস্যা ছিল না। একই সুরে কথা বলে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, মার্কিন অবরোধে ইরানের বন্দর ও তেল রফতানি কার্যত আটকে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে। ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের কারণে মার্কিন নাগরিকদের ওপর পড়া আর্থিক চাপ ও জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়কে সামান্য বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ চালানোর জন্য তিনি কখনোই ক্ষমা চাইবেন না। অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগরে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরী মোতায়েনের ছবি প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড। এর আগে দীর্ঘ সময় ধরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডারউইনে অস্ট্রেলিয়ার দম্ভচূর্ণ করে বাংলাদেশের ইতিহাস। প্রথম টেস্টে 4 দিনেই কুপোকাত অজিরা, সবচেয়ে বড় জয় আখ্যা, প্রধানমন্ত্রীর অভিনন্দন। বিএনপি ক্ষমতায় এলেই ষড়যন্ত্র শুরু করে কিছু দল। স্বৈরাচারীর মতো বিশৃঙ্খলাকারীদেরও রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বাধা পেরিয়ে কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয়। এবং দণ্ডিত হাসিনা ও হাদির খুনিদের প্রত্যর্পণ চায় ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি করলে প্রধানমন্ত্রীর ভারত সফর সম্ভব, নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।